হ্যালো এভরিওয়ান। এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 9-এর যে ভূগোল বই, সেই ভূগোল বইয়ের চতুর্থ অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এবং ভূমিরূপ সম্পর্কে যে চ্যাপ্টারটা দেওয়া আছে তার পর্বত সম্পর্কে তো আমি আগের একটা ভিডিওতে আলোচনা করেছি। এই ভিডিওতে এই মালভূমি সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো দেখো, এই মালভূমির ওপরে কী কী ছোট বড় প্রশ্ন হয় এবং কিভাবে পরপর প্রশ্নগুলো করলে আমরা ঠিক বুঝতে পারবো, লিখতে সুবিধা হবে, সেগুলো সবই আমি তোমাদের এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা একটু মন দিয়ে শোনো, দেখো বুঝতে সুবিধা হবে। তো দেখো, মালভূমির ওপরে যে সমস্ত প্রশ্নগুলি পরপর করলে ভালো হবে সেগুলো আমি পরপর লিখে রেখেছি। তো দেখো, সব এইভাবে প্রশ্নগুলো করবে। তো প্রথম যে প্রশ্নটা আছে যে মালভূমি কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। অর্থাৎ আমাদের প্রথমে মালভূমির সংজ্ঞাটা জানা দরকার আছে এবং এর যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আমাদেরকে প্রথমে জানতে হবে। তাহলে দেখো, মালভূমি বলতে আমাদের যদি কথাটাকে আমরা ভাঙি তাহলে দুটো শব্দ পাই, একটা হচ্ছে মাল আর একটা হচ্ছে ভূমি। এখানে মাল বলতে খনিজ সম্পদকে বোঝায় আর ভূমি মানে ভূমি। তাহলে খনিজ সম্পদে সমৃদ্ধ যে ভূমি সেটাকে আমরা কিন্তু মালভূমি বলতে পারি। তার কারণ হচ্ছে মালভূমি যে আছে তার কিন্তু প্রধান একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটা কিন্তু খনিজ সম্পদে সমৃদ্ধ হবে। তাহলে দেখো, মালভূমি কাকে বলে, এটা যদি আমরা উচ্চতার বেসিসে বলি তখন কিন্তু এর কিছু বৈশিষ্ট্য আছে। দেখো, পাহাড় কিংবা পর্বতের মাথা কেটে দিলে যা দাঁড়ায় সেটাই হলো মালভূমি। অর্থাৎ পাহাড় বা পর্বত যেমন একটা শৃঙ্গ থাকে এবং দুদিকে খাড়া ঢাল থাকে, এই শৃঙ্গটা যদি মাথাটা অর্থাৎ শৃঙ্গটা বা মাথাটা যদি কেটে দেওয়া হয় তাহলে যে অংশটা দাঁড়াবে সেটাই হচ্ছে তোমার মালভূমি। আশেপাশের অঞ্চলের তুলনায় হঠাৎ উঁচু 300 মিটারের বেশি, চারিদিকে খাড়া ঢালযুক্ত টেবিলের মতো দেখতে বিস্তীর্ণ ভূমিভাগকে মালভূমি বলে। মাল প্লাস ভূমি অর্থাৎ খনিজ সম্পদের সমৃদ্ধ ভূমিকে কিন্তু মালভূমি বলে। এবার দেখো মালভূমির বৈশিষ্ট্য। এবার মালভূমির যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো যদি আমরা পড়ি তাহলে এখানে দেখো যে সংজ্ঞাটা লিখলাম সেগুলোই কিন্তু এখানে তোমার লেখা থাকবে। এবং মালভূমির অন্য একটা নাম আছে, সেটা হচ্ছে টেবিল ল্যান্ড। ঠিক আছে, টেবিলের মতো আকৃতি বিশিষ্ট বলে একে টেবিল ল্যান্ড বলা হয়। তাহলে প্রথম যেটা দেখো 1 নম্বর দেওয়া আছে, মালভূমি হলো আশেপাশের অঞ্চলগুলির সাপেক্ষে বিস্তীর্ণ উচ্চভূমি যার গড় উচ্চতা 300 মিটারের ও বেশি। অর্থাৎ 300 মিটারের থেকে বেশি এবং 900 মিটারের কম যেটা হবে সেটা হচ্ছে তোমার মালভূমি। এবং 900-র বেশি হলে তখন সেটা পর্বত, 600-র বেশি হলে তখন সেটা পর্বত, সেটা তোমরা জানো। এবার 2 নম্বর কি বলছে, যে মালভূমি চারাপাশ খাড়া ঢালযুক্ত এবং উপরটা মৃদু ঢেউ খেলানো। অর্থাৎ টেবিলের মতো আকৃতি বিশিষ্ট, চারপাশটা খাড়া ঢাল কিন্তু উপরটা মৃদু ঢেউ খেলানো। তারপর 3 নম্বর আছে মালভূমির উপরটা সমতল বা মৃদু ঢেউ খেলানো এবং চারপাশে খাড়া হওয়ায় এটা দেখতে অনেকটা টেবিলের মতো, তাই একে টেবিল ল্যান্ডও বলে। তাহলে এটা গেল তোমার মালভূমির বৈশিষ্ট্য। এরপরে যে প্রশ্নটা আমাদের করতে হবে যে মালভূমি কী কী কারণে সৃষ্টি হয়। তাহলে দেখো, আমাদের ভূপৃষ্ঠে যে সমস্ত মালভূমির সৃষ্টি হয়েছে সেগুলি সৃষ্টির পিছনে প্রধানত 3টে কারণকে দায়ী করা হয়। তার মধ্যে প্রথমটা কি, ক্ষয়ীভবন অর্থাৎ ক্ষয়ের ফলে সৃষ্টি হতে পারে। 2 নম্বর কি, ভূ আন্দোলন এবং পাত সঞ্চালন। হ্যাঁ, যেভাবে তোমার ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয় ঠিক একই রকমভাবে বলছে যে এই মালভূমিও কিন্তু এরকমভাবে সৃষ্টি হতে পারে। আর 3 নম্বর কি, লাভা সঞ্চয় অর্থাৎ যে সঞ্চয়জাত মালভূমি বলতে পারো। যেভাবে সঞ্চয়জাত পর্বতের সৃষ্টি হয় ঠিক একই রকমভাবে সঞ্চয়জাত মালভূমি বা লাভা মালভূমি সৃষ্টি হয়। তাহলে প্রথমে ক্ষয়জাত মালভূমি কোনটাকে বলছে, অনেক সময় নদী, হিমবাহ, সূর্যতাপ কিংবা বায়ুপ্রবাহের ক্ষয়ীভবনের ফলে পার্বত্য অঞ্চল ক্ষয় পেয়ে মালভূমিতে পরিণত হয়। অর্থাৎ ক্ষয়প্রাপ্ত হয়ে উচ্চ ভূমিটা কিন্তু অনেক সময় মালভূমিতে পরিণত হয়ে যায়। উদাহরণ কি, মধ্য ভারতের বুন্দেলাখণ্ড ও বাগেলখণ্ড মালভূমিদ্বয় ভূপৃষ্ঠের ক্ষয়ীভবনের ফলে গঠিত হয়েছে। 2 নম্বর কি, ভূ আন্দোলন ও পাত সঞ্চালনের ফলে গঠিত মালভূমি। ভূত্বক কয়েকটি পাত বা প্লেটে বিভক্ত, গুরুমণ্ডল বা ম্যান্টলের উপর এদের সঞ্চরণশীল হওয়ায় মালভূমির সৃষ্টির একটি প্রধান কারণ। উদাহরণ কি, প্রাচীন গন্ডোয়ানা ল্যান্ড ও আঙ্গারান ল্যান্ড মহাদেশীয় পাতগুলি প্রবল আন্দোলনের ফলে পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে দাক্ষিণাত্য মালভূমি, আরব মালভূমি, ব্রাজিল মালভূমি, আফ্রিকান মালভূমি এবং পশ্চিম অস্ট্রেলিয়ার মালভূমির সৃষ্টি হয়েছে। আর 3 নম্বর কি, লাভা সঞ্চয়ের ফলে বা সঞ্চয়জাত মালভূমি। এটা কি, যে ভূপৃষ্ঠের কোনো কোনো স্থানে লাভা সঞ্চিত হয়ে অর্থাৎ ভূ অভ্যন্তরস্থ যে ম্যাগমা আছে সেই ম্যাগমাটা যখন ভূপৃষ্ঠের লাভারূপে সঞ্চিত হয় বা প্রবাহিত হয় তখন মালভূমির সৃষ্টি করে। যেমন দাক্ষিণাত্যের ডেকান ট্র্যাপ মালভূমি, সিঁড়ির মতো আকৃতি বিশিষ্ট। ডেকান ট্র্যাপ মানে হচ্ছে সিঁড়ি, আর ডেকান অর্থাৎ সিঁড়ির মতো আকৃতি বিশিষ্ট যে দাক্ষিণাত্যের মালভূমি, এটা কিন্তু লাভার ফলে গঠিত হয়েছে। তাহলে এই 3টে তোমার কারণ আছে মালভূমি সৃষ্টি হওয়ার ক্ষেত্রে। এরপর আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কি, মালভূমি
কেন খনিজ সম্পদে সমৃদ্ধ। অর্থাৎ দেখো আমি প্রথমেই বলেছিলাম যে মালভূমির যে কতগুলো বৈশিষ্ট্য আছে তার মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটা কিন্তু খনিজ সম্পদে সমৃদ্ধ হবে, বা মাল প্লাস ভূমি অর্থাৎ খনিজ সম্পদে সমৃদ্ধ ভূমিকে মালভূমি বলা হয়, এটাও কিন্তু বলা যেতে পারে। তাহলে কেন খনিজ সম্পদে সমৃদ্ধ হয়, কারণটা কি বলছে দেখো, পর্বত বেষ্টিত মালভূমিগুলি ছাড়া দেখো মালভূমি যে শ্রেণীভাগগুলো আছে সেটা আমি পরে পড়ছি, কিন্তু এখানে তার আগেই তোমাদের এটা বলে দিই। সেটা বলছে পর্বত বেষ্টিত মালভূমি যেটা আছে সেটা ছাড়া পৃথিবীর অধিকাংশ মালভূমি প্রাচীন আগ্নেয় এবং রূপান্তরিত শিলা দিয়ে গঠিত। হ্যাঁ, বিশেষত সিল্ড মালভূমি অঞ্চল। সিল্ড মানে হচ্ছে প্রাচীন, বুঝতে পারছি। এখানে সিল্ড বলে যে কথাটা আছে এটা পরে ব্যাখ্যা করছি। সিল্ড কথাটার অর্থ হচ্ছে প্রাচীন, অর্থাৎ প্রাচীন মালভূমি অঞ্চল। প্রাচীন শিলাস্তরগুলিতে বিভিন্ন মূল্যবান খনিজ যেমন কয়লা, লোহা, ম্যাঙ্গানিজ, বক্সাইট, টাংস্টেন, দস্তা, তামা, সোনা, রূপা, হীরা প্রভৃতি সঞ্চিত থাকে। তাই পশ্চিম অস্ট্রেলিয়া মালভূমি, ব্রাজিল মালভূমি, দক্ষিণ আফ্রিকান সিল্ড, কানাডিয়ান সিল্ড অত্যন্ত খনিজে সমৃদ্ধ। ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ছোটনাগপুর মালভূমি বহু মূল্যবান খনিজ সম্পদ পাওয়া যায় বলে ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ সম্পদ খনিজ ভাণ্ডার বলা হয়। এটা পরেও একটা প্রশ্ন আছে যে ভারতের খনিজ ভাণ্ডার কাকে এবং কেন বলে। তাহলে এটা গেল মালভূমি কেন খনিজ সম্পদে সমৃদ্ধ হয়। এরপরে দেখো যেটা আছে মালভূমির গুরুত্ব বা মানব জীবনে মালভূমির প্রভাব। তাহলে দেখো আমাদের যে মালভূমি অঞ্চলটা আছে এই মালভূমি অঞ্চলটা সম্পর্কে যে আমরা পড়ছি, তো আমাদের গুরুত্ব কি আছে। মালভূমি অঞ্চলের কিন্তু পরিবেশ খুবই প্রতিকূল প্রকৃতির, অর্থাৎ সমভূমির মতো নয়, আবার পার্বত্য অঞ্চলের মতো মনে নয়। মালভূমির কিন্তু জলবায়ু একটু চরমভাবাপন্ন প্রকৃতির হয়ে থাকে, কিন্তু তা সত্ত্বেও মালভূমি গুরুত্বপূর্ণ। তার কারণ কি, তার কারণ হচ্ছে প্রথম এবং প্রধান যেটা সেটা হচ্ছে খনিজ সম্পদ। হ্যাঁ, খনিজ সম্পদের কিন্তু একটা গুরুত্ব আছে, যার জন্য যত শিল্পাঞ্চলগুলো হয়, ভারী শিল্পাঞ্চল, লৌহ ইস্পাত, তারপরে তোমার ওই স্পঞ্জ আয়রন, সিমেন্ট শিল্প, এগুলো সবই কিন্তু বেশিরভাগই ওই মালভূমি অঞ্চলের কাছাকাছি গড়ে ওঠে, বুঝতে পারছো। তার কারণ হচ্ছে যে কাঁচামালের কাছে এগুলোকে গড়ে তুলতে হয় যেহেতু ভারী শিল্প। তাহলে দেখো গুরুত্বটা কি, প্রথমেই দেখো যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে খনিজ সম্পদ। বলছে মালভূমি অঞ্চল সাধারণত খনিজ সম্পদ সমৃদ্ধ হয়, যেমন ছোটনাগপুর মালভূমি। 2 নম্বর কি, জলবিদ্যুৎ উৎপাদন। হ্যাঁ, মালভূমির উপরিভাগ উঁচু নিচু হওয়ায় এই অঞ্চল দিয়ে প্রবাহিত নদীগুলি খরস্রোতা, তাই এরা জলবিদ্যুৎ উৎপাদনের পক্ষে বিশেষ উপযোগী। 3 নম্বর হচ্ছে পশুপালন এবং জলবায়ু। বলছে বেশিরভাগ মালভূমি শুষ্ক জলবায়ু অঞ্চলে অবস্থিত হয়, এখানে বৃষ্টিপাত তুলনামূলকভাবে কম হলেও এখানকার বিস্তীর্ণ তৃণভূমিতে ব্যাপকভাবে পশুচারণ করার সুবিধা রয়েছে। আর সবশেষে আছে কৃষি। বলছে মালভূমি অঞ্চলের প্রতিকূল জলবায়ু এবং মাটির রুক্ষ হওয়ায় এখানে খুব কম পরিমাণে চাষবাস হয়ে থাকে। তাহলে এটাই হলো তোমার মালভূমির গুরুত্ব বা মানব জীবনে এর প্রভাব। এরপর দেখো যেটা আছে আমাদেরকে এবারে মালভূমিগুলি সম্পর্কে জানতে হবে। মালভূমির শ্রেণীবিভাগ করো, অর্থাৎ আমাদের যে মালভূমিগুলো আছে সেই মালভূমিগুলি সম্পর্কে আমি প্রথমে শ্রেণীবিভাগ করছি, কিন্তু আমাদের সিলেবাসে যে 4টে মালভূমি আছে সেই 4টে মালভূমি সম্পর্কে আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করছি। তো প্রথমে দেখো মালভূমির পুরো শ্রেণীবিভাগটা আমি তোমাদের আলোচনা করছি। প্রথমে বলছে কি দেখো, যে মালভূমির সৃষ্টিকে কেন্দ্র করে মালভূমির শ্রেণীবিভাগকে প্রধানত 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে উচ্চতা অনুসারে মালভূমির শ্রেণীবিভাগ, আর 2 নম্বর হচ্ছে উৎপত্তি এবং গঠন অনুসারে মালভূমির শ্রেণীবিভাগ। উৎপত্তি অনুসারে কী কী ভাগে ভাগ করছে, উচ্চ মালভূমি এবং নিম্ন মালভূমি। উচ্চ মালভূমি কোনগুলোকে বলছে, যেসব মালভূমির গড় উচ্চতা 600 মিটারের বেশি, বুঝতে পেরেছো। 600 মিটারের বেশি যে সমস্ত মালভূমির উচ্চতা, অর্থাৎ 600 থেকে 900 মিটারের মধ্যে, তাদেরকে বলছে তোমার উচ্চ মালভূমি। উদাহরণ কি, যেমন পামির মালভূমি, তিব্বত মালভূমি, লাদাখ মালভূমি, এইগুলো। আর নিম্ন মালভূমি কোনটাকে বলছে, 300 থেকে 600 মিটারের উচ্চতাযুক্ত মালভূমিকে বলছে তোমার নিম্ন মালভূমি। তাহলে এটা গেল তোমার উচ্চতা অনুসারে মালভূমির শ্রেণীবিভাগ। এরপর দেখো উৎপত্তি এবং গঠন অনুসারে। উৎপত্তি এবং গঠন অনুসারে কিন্তু এটাই হচ্ছে প্রধান ভাগ আর কি। হ্যাঁ, তাহলে উৎপত্তি এবং গঠন অনুসারে দেখো মালভূমিকে প্রধানত 4টে ভাগে ভাগ করছে। একটা হচ্ছে ভূ আলোড়নের ফলে গঠিত মালভূমি, 2 নম্বর হচ্ছে ক্ষয়ের ফলে গঠিত মালভূমি, আগ্নেয় বা সঞ্চয় কাজের ফলে গঠিত মালভূমি, এবং অন্যান্য যে সমস্ত প্রাকৃতিক এজেন্ডাগুলো আছে তাদের ফলে গঠিত মালভূমি। এবার ভূ আলোড়ন অর্থাৎ ভূমিকম্প এইসবের ফলে গঠিত মালভূমিগুলিকে কিন্তু 4টে ভাগে ভাগ করছে। কি কি ভাগ আছে দেখো, প্রথমে বলছে পর্বত বেষ্টিত মালভূমি, অর্থাৎ চারিদিকে যখন পর্বত থাকবে তখন সেটাকে বলছে পর্বত বেষ্টিত মালভূমি। তারপর হচ্ছে মহাদেশীয় মালভূমি বা সিল্ড মালভূমি। সিল্ড মানে হচ্ছে প্রাচীন। হ্যাঁ, তাহলে মহাদেশীয় মালভূমির অপর নাম হচ্ছে সিল্ড মালভূমি বা প্রাচীন মালভূমি। তারপরে আছে কি তির্যক মালভূমি, অর্থাৎ এর আকৃতি অনেকটা তির্যক আকৃতি বিশিষ্ট। তারপর বলছে চ্যুতির ফলে সৃষ্ট মালভূমি, অর্থাৎ চ্যুতির ফলে যেমন স্তূপ পর্বতের সৃষ্টি হয় ঠিক একই রকমভাবে চ্যুতির ফলে কিন্তু মালভূমিও সৃষ্টি হয়, সেটিকে বলছে চ্যুতির ফলে গঠিত মালভূমি। তাহলে এটা গেল তোমার 1 নম্বর ভূ আন্দোলনের ফলে গঠিত মালভূমির এই 4টি ভাগ।
এরপর দেখো ক্ষয়ের ফলে গঠিত মালভূমি, অর্থাৎ আমাদের যে সমস্ত প্রাকৃতিক এজেন্টগুলো আছে, নদী, হিমবাহ, বায়ু, হ্যাঁ, সমুদ্র তরঙ্গ, এগুলো সবেরই ক্ষয়ের ফলে যে মালভূমি গঠিত হয় তাকে তিনটে ভাগে ভাগ করছে। একটা হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি, একটা হচ্ছে ক্ষয়প্রাপ্ত মালভূমি, একটা হচ্ছে সম মালভূমি। তাহলে ব্যবচ্ছিন্ন মানে যেটা নদী দ্বারা বিচ্ছিন্ন হয়, অর্থাৎ যে মালভূমিটা নদী দ্বারা বিচ্ছিন্ন হয়ে যায়, অর্থাৎ দুটো ভাগে ভাগ হয়ে যায়, তখন সেটাকে বলছে ব্যবচ্ছিন্ন মালভূমি। ক্ষয়প্রাপ্ত মালভূমি মানে যখন কোনো উঁচু একটা পার্বত্য অঞ্চল বা উঁচু অংশ যখন ক্ষয়প্রাপ্ত হয়ে মালভূমিতে পরিণত হচ্ছে, তখন সেটা বলছে ক্ষয়প্রাপ্ত মালভূমি। আর সম মালভূমি মানে সমান প্রকৃতির যে সমস্ত মালভূমি আছে। তাহলে এটা হলো ক্ষয়ের ফলে গঠিত মালভূমি। এরপরে সঞ্চয়ের ফলে গঠিত মালভূমি বা আগ্নেয় মালভূমি কাকে বলছে? এই মালভূমিটা হচ্ছে লাভা মালভূমি, অর্থাৎ ভূ অভ্যন্তরস্থ ম্যাগমাটা যখন তোমার ভূপৃষ্ঠে লাভা রূপে প্রবাহিত হয়ে মালভূমিতে পরিণত হয়, তখন সেটিকে লাভা মালভূমি বলা হয়। আমাদের যে ডেকান ট্র্যাপ মালভূমি আছে, দাক্ষিণাত্যের ডেকান ট্র্যাপ মালভূমি, এটা কিন্তু লাভা মালভূমির উদাহরণ। অর্থাৎ ভূ অভ্যন্তরস্থ ম্যাগমাটা উপরে লাভা মালভূমি বিদার অগ্নুদ্গমের ফলে গঠিত হয়। দেখো যে অগ্নুদ্গম তোমার বিস্ফোরণের ফলে গঠিত হয়, অর্থাৎ আওয়াজ করে, সেখানে কিন্তু এই মালভূমির সৃষ্টি হয় না, সেখানে কিন্তু পর্বতের সৃষ্টি হয়। আর বিদার অগ্নুদ্গমের ফলে যে মালভূমিটা, যে ভূমিরূপটা গঠিত হয়, সেটা হচ্ছে মালভূমি। বিদার অগ্নুদ্গম কোথায় হয়? যে সমস্ত আগ্নেয়গিরির মুখ থাকে না, জ্বালামুখটা ভস্মীভূত হয়ে একটা বিদারের মতো, অর্থাৎ বড় অংশ যখন বিরাজ করবে, তখন সেখানে লাভা প্রবাহিত হয়ে মালভূমির সৃষ্টি করে। এবারে অন্যান্য মালভূমির মধ্যে কি আছে দেখো, অন্যান্য মালভূমির মধ্যে হচ্ছে পাদদেশীয় বা পিডমন্ট মালভূমি, মরু মালভূমি এবং তুষার মালভূমি, এই তিনটে ভাগে ভাগ করা হয়। তাহলে এতগুলো মালভূমির শ্রেণীবিভাগ কিন্তু আমরা জানি, কিন্তু আমাদের সিলেবাসে আছে চারটি। কি কি দেখো, ভূ আলোড়নের ফলে গঠিত দুটি, অর্থাৎ পর্বত বেষ্টিত মালভূমি এবং মহাদেশীয় মালভূমি। ক্ষয়ের ফলে গঠিত একটা, যেমন ব্যবচ্ছিন্ন মালভূমি, এবং সঞ্চয়ের ফলে গঠিত একমাত্র মালভূমি, সেটা হচ্ছে লাভা মালভূমি। অর্থাৎ এই চারটে কিন্তু আমাদের সিলেবাসে আছে। এই চারটে সম্পর্কে আমাদেরকে বিস্তারিতভাবে জানতে হবে, যদিও আমি বাকিগুলো সম্পর্কে তোমাদের আমি বলে দিলাম। তাহলে এবার দেখো পরপর আমরা এই চারটে সম্পর্কে জানার চেষ্টা করছি। তাহলে প্রথম যেটা আছে সেটা কি, পর্বত বেষ্টিত মালভূমি। তাহলে পর্বত বেষ্টিত মালভূমি কাকে বলে, এর উৎপত্তি এবং বৈশিষ্ট্য লেখো, এটা আমাদেরকে প্রথমেই করতে হবে। অর্থাৎ পর্বত বেষ্টিত মালভূমির সংজ্ঞা, এর উৎপত্তি এবং তার বৈশিষ্ট্য। তাহলে পর্বত বেষ্টিত মালভূমি কাকে বলছে দেখো, বলছে যে সমস্ত মালভূমি প্রায় চারিদিকেই পর্বত দ্বারা বেষ্টিত হয়ে সৃষ্টি হয়, তাকে পর্বত বেষ্টিত মালভূমি বলে। অর্থাৎ এই ছবিটা হবে, মাঝখানে তোমার মালভূমি আছে, আর চারিদিকে দেখো খুব সুন্দর করে পর্বতগুলো তোমার দেওয়া আছে। হ্যাঁ, তাহলে এই রকম চারিদিকে যখন বেষ্টিত থাকবে কোনো একটা মালভূমি, তখন সেটিকে বলছে পর্বত বেষ্টিত মালভূমি। এই ছবিটা কিন্তু তোমরা আঁকতে পারো, এই ছবিটা খুব সুন্দর করে দেওয়া আছে। এবার দেখো, যে সকল মালভূমি প্রায় চারিদিকেই পর্বত দ্বারা বেষ্টিত, তাকে পর্বত বেষ্টিত মালভূমি বলে। এবারে সৃষ্টির কারণ, হ্যাঁ, সৃষ্টির কারণ বা উৎপত্তি কি বলছে, বলছে পাত সঞ্চরণের ফলে বা গিরিজনী আলোড়নের ফলে ভঙ্গিল পর্বত সৃষ্টির সময় পর্বতের মধ্যবর্তী নিচু অসমতল ভূমি প্রবল পার্শ্বচাপে উঁচু হয়ে পর্বত বেষ্টিত মালভূমির সৃষ্টি হয়। তাই এটা গেল তোমার পর্বত বেষ্টিত মালভূমির সৃষ্টির কারণ। এবারে বৈশিষ্ট্য কি, প্রথম বৈশিষ্ট্য যেটা 1 নম্বর হচ্ছে যে ভঙ্গিল পার্বত্য অঞ্চলে এই মালভূমি দেখা যায়। ঠিক আছে, অন্যান্য যে মালভূমিগুলো পার্বত্য অঞ্চল আছে, যেমন তোমার স্তূপ পর্বত, ক্ষয়জাত পর্বত, সঞ্চয়জাত পর্বত, সেগুলোতে কিন্তু দেখা যায় না, একমাত্র ভঙ্গিল পার্বত্য অঞ্চলে এটি দেখা যায়। 2 নম্বর কি, এগুলি অধিক উচ্চতা বিশিষ্ট হয়। 3 নম্বর, মালভূমিগুলি পাললিক শিলায় গঠিত হয় এবং এদের জীবাশ্ম থাকতে পারে। আর 4 নম্বর কি, চারিদিকে পর্বত বেষ্টিত হওয়ায় এখানকার পরিবেশ শুষ্ক প্রকৃতির হয়ে থাকে। উদাহরণ কি, তিব্বত মালভূমি যেটা বৃহত্তম পর্বত বেষ্টিত মালভূমি, পামির মালভূমি উচ্চতম মালভূমি প্রভৃতি। তাহলে এটা গেল তোমার পর্বত বেষ্টিত মালভূমি কাকে বলে, সৃষ্টির কারণ এবং বৈশিষ্ট্য ও উদাহরণ। এরপরে দেখো যে প্রশ্নটা আসে পর্বত বেষ্টিত মালভূমি থেকে, যে পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলে কেন? হ্যাঁ, পামির মালভূমি যেহেতু পৃথিবীর একটা উচ্চতম মালভূমি, তাই একে কিন্তু পৃথিবীর ছাদ বলা হয়। এবার কেন বলা হয় আমি একটু বলে দিই। দেখো বলছে, মধ্য এশিয়ায় তাজিকিস্তান রাষ্ট্রে পৃথিবীর সর্বোচ্চ মালভূমি পামির অবস্থিত, যার গড় উচ্চতা প্রায় 5000 মিটার। পৃথিবীর সবচেয়ে উঁচু মালভূমি হওয়ায় পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলে। পামির মালভূমিতে এশিয়ার প্রধান প্রধান পর্বতগুলি মিলিত হয়েছে, তাই পামির মালভূমি অঞ্চলকে পামির গ্রন্থিও কিন্তু বলা হয়। তাহলে এটা গেল তোমার পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। এরপর দেখো যেটা আমরা পড়বো সেটা হচ্ছে লাভা মালভূমি। এই মালভূমির আরও কিন্তু দুটো নাম রয়েছে, সেটা হচ্ছে আগ্নেয় মালভূমি বা সঞ্চয়জাত মালভূমি। এবারে প্রথমেই আমাকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে লাভা মালভূমি কাকে বলে, এর উৎপত্তি এবং বৈশিষ্ট্য। তাহলে দেখো লাভা মালভূমি কোন জিনিসটাকে বলছে। তাহলে দেখো, ভূপৃষ্ঠে ক্রমাগত লাভা সঞ্চয়ের ফলে যে মালভূমির সৃষ্টি হয় তাকে
তাকে লাভা মালভূমি বলে। এটা গেল লাভা মালভূমির সংজ্ঞা। এবার সৃষ্টির কারণ কি? বলছে ভূত্বকের কোনো ফাটল বা ছিদ্র পথ দিয়ে ভূগর্ভের উত্তপ্ত ম্যাগমা ধীরে ধীরে বিদার অগ্নুদ্গম, এই কথাটা কিন্তু আমাদেরকে লিখতে হবে, বিদার অগ্নুদ্গমের মাধ্যমে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এসে লাভারূপে শীতল এবং কঠিন হয়ে সঞ্চিত হয়। এইভাবে ক্রমাগত বিস্তীর্ণ অঞ্চল জুড়ে লাভা সঞ্চিত হয়ে উঁচু মালভূমির সৃষ্টি হয়। তাহলে এটা গেল তোমার লাভা মালভূমির একটা সংজ্ঞা। এরপর দেখো তোমরা ছবিটা এরকম করে দিতে পারো, খুবই সহজ। এই প্রকৃতির হবে, উপরটা অংশ চ্যাপ্টা আর দুদিকে হচ্ছে তোমার সিঁড়ির মতো, এটাকে বলছে লাভা মালভূমি। বৈশিষ্ট্য কি বলছে? সাধারণত মহাদেশের অভ্যন্তরে এই মালভূমি দেখা যায়। 2 নম্বর, এই মালভূমি প্রধানত বেসল্ট শিলায় গঠিত হয়, অর্থাৎ আগ্নেয় প্রকৃতির শিলা। 3 নম্বর কি? পর্যায়ক্রমে লাভা নিঃসরণের ফলে এই মালভূমিতে সিঁড়ির মতো ভূমিরূপ বিশিষ্ট হয়। ঠিক আছে, তাহলে এটা কিন্তু এই মালভূমির বৈশিষ্ট্য। আর 4 নম্বর কি? মালভূমির মাটি সাধারণত কালো রঙের হয়। 5 হচ্ছে এই মালভূমির উপরিতল চ্যাপ্টা হয়। উদাহরণ কি? দাক্ষিণাত্য মালভূমি, কলম্বিয়া মালভূমি, ইথিওপিয়া মালভূমি প্রভৃতি। তাহলে এটা গেল তোমার লাভা মালভূমির সংজ্ঞা, সৃষ্টির কারণ এবং বৈশিষ্ট্য। এরপর দেখো কি আছে, বিদার অগ্নুদ্গম কি? তাহলে দেখো আমি তোমাকে পড়ানোর সময় বললাম যে বিদার অগ্নুদ্গম কথাটা কিন্তু তোমাদেরকে লিখতে হবে। তাহলে বিদার অগ্নুদ্গমটা কি? আমি যদিও আগে একবার বলে দিয়েছি, তবুও আমি এখানে সংজ্ঞাটা বলে দিই। বলছে কোনো বিস্ফোরণ ছাড়াই ভূগর্ভের ম্যাগমা ভূত্বকের কোনো চ্যুতি, ফাটল, জোড়া বা ছিদ্রপথ দিয়ে লাভারূপে বেরিয়ে এসে স্রোতের মতো বয়ে গিয়ে বিস্তীর্ণ অঞ্চলকে প্লাবিত করে। এই ঘটনাকে বলা হয় বিদার অগ্নুদ্গম। অর্থাৎ কোনো রকম বিস্ফোরণ না ঘটিয়ে যে অগ্নুদ্গমটা হয় সেটিকে বলছে তোমার বিদার অগ্নুদ্গম। এই ছবিটা তোমরা দিতে পারো, এই দেখো এটা দিয়ে তোমার হচ্ছে। তাহলে এটা গেল তোমার বিদার অগ্নুদ্গম। এরপরে দেখো আছে ডেকান ট্র্যাপ কি? তাহলে ডেকান ট্র্যাপটা কিন্তু লাভা মালভূমির সঙ্গেই যুক্ত, বুঝতে পেরেছো? অর্থাৎ সিঁড়ির মতো ধাপ যেটা, সেটা কিন্তু লাভা মালভূমিতেই দেখতে পাওয়া যায়। আর ডেকান ট্র্যাপ মানেই হচ্ছে সিঁড়ির মতো ধাপ বিশিষ্ট ভূমিরূপ। হ্যাঁ, তাহলে এবার দেখো ডেকান ট্র্যাপটা কী বলছে? বিগার অগ্নুদ্গমের মাধ্যমে ভূগর্ভের ম্যাগমা লাভারূপে বেরিয়ে এসে ভূপৃষ্ঠে সঞ্চিত হয়ে যে মালভূমির সৃষ্টি হয় তাকে লাভা মালভূমি বলে। ভূবিজ্ঞানীদের মতে আজ থেকে প্রায় 7 থেকে 13 কোটি বছর আগে ভূগর্ভের গুরুমণ্ডল বা ম্যান্টল অঞ্চল থেকে অতি উত্তপ্ত তরল লাভাস্রোত বহু ফাটলের মাধ্যমে বেরিয়ে এসে কোনো রকম বিস্ফোরণ না ঘটিয়ে ভারতের দাক্ষিণাত্য মালভূমির উত্তর পশ্চিম ভাগের প্রায় 5 লক্ষ কিলোমিটার অঞ্চলকে লাভায় ঢেকে ফেলেছিল। ক্রমাগত যা জমাট বেঁধে দাক্ষিণাত্যের মালভূমি গঠন করেছে। 2 নম্বর কি? বেশ কয়েকবার এখানে লাভা উদ্গীরণের ঘটনা ঘটায়। মধ্যবর্তী সময়ে এখানে পাললিক শিলাস্তর সৃষ্টি হয়। 3 নম্বর কি? পরবর্তীকালে সূর্যকিরণ, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, নদীস্রোত প্রভৃতি প্রাকৃতিক শক্তির প্রভাবে ভূপৃষ্ঠের উপরের অংশ ক্ষয়প্রাপ্ত হয়ে বিশেষ এক ধরনের ভূমিরূপের সৃষ্টি করেছে। যেমন এই বিস্তীর্ণ মালভূমির উপরের অংশ টেবিলের মতো সমতল আর পার্শ্বদের সিঁড়ির মতো ধাপে ধাপে নিচে নেমে গেছে। বিশেষ আকৃতির জন্যই দাক্ষিণাত্য মালভূমির উত্তর পশ্চিম অংশকে ডেকান ট্র্যাপ বলা হয়। তাহলে এটা গেল তোমার ডেকান ট্র্যাপ কি? তাহলে এইখানে এই সঙ্গে সঙ্গে আমাদের লাভা মালভূমিটার সম্পর্কে জানা শেষ হলো। এরপর দেখো আমাদেরকে যেটা জানতে হবে যে ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে। আমি তোমাদের বলেছিলাম ব্যবচ্ছিন্ন মানে কি? নদী দ্বারা বিচ্ছিন্ন হওয়া, অর্থাৎ কোনো মালভূমি যখন নদী দ্বারা বিচ্ছিন্ন হবে তখনই সেটাকে বলছে ব্যবচ্ছিন্ন মালভূমি। এর উৎপত্তি এবং বৈশিষ্ট্য। তাহলে দেখো ব্যবচ্ছিন্ন মালভূমি বলছে কোনো বিস্তীর্ণ মালভূমি যখন কোনো নদী উপত্যকা দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে বিচ্ছিন্ন হয় তখন তাকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলে। তাহলে এই রকম তোমাদের ছবিটা দিতে হবে। এখানে তোমার মালভূমিটা আছে আর সেটা দেখো তোমার নদী দ্বারা বিচ্ছিন্ন হচ্ছে, তখন সেটাকে বলছে ব্যবচ্ছিন্ন মালভূমি। সৃষ্টির কারণ কি? বলছে কোনো উঁচু মালভূমি কঠিন এবং কোমল শিলায় গঠিত হলে বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন নদী, হিমবাহ, বায়ু প্রভৃতি দ্বারা কোমল শিলা অধিক ক্ষয়প্রাপ্ত হয় এবং কঠিন শিলা গঠিত অঞ্চলগুলি উঁচু হয়ে অবস্থান করে। পরবর্তীকালে ক্ষয়প্রাপ্ত নিচু কোমল শিলার উপর নদীর বিন্যাস গড়ে ওঠে এবং সমগ্র মালভূমিটি নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন হয়ে ব্যবচ্ছিন্ন মালভূমিতে পরিণত হয়। তাহলে এটা তোমার ব্যবচ্ছিন্ন মালভূমি। এর বৈশিষ্ট্য কি? হচ্ছে মালভূমিগুলি প্রাচীন শিলা গঠিত এবং খনিজ সম্পদে সমৃদ্ধ। 2 নম্বর হচ্ছে কঠিন শিলা গঠিত অংশগুলির উচ্চতা প্রায় সমান হয়। 3 নম্বর কি? মালভূমির উচ্চতা ক্রমহ্রাসমান। আর 4 কি? এই মালভূমির মাঝে ছোট ছোট গম্বুজাকৃতির পাহাড় কিন্তু দেখা যায়। এরপর উদাহরণ কি? ছোট নাগপুর মালভূমি এবং মালনাদ মালভূমি হচ্ছে এর উদাহরণ। তাহলে এটা গেল তোমার ব্যবচ্ছিন্ন মালভূমির বৈশিষ্ট্য এবং সৃষ্টির কারণ। এরপর দেখো আছে সব সিল্ট
ব্যবচ্ছিন্ন মালভূমি। এরপর আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে তোমার মহাদেশীয় মালভূমি। দেখো এই মহাদেশীয় মালভূমির কিন্তু আরও একটা নাম আছে, সেটা হচ্ছে সিল্ড মালভূমি বা প্রাচীন মালভূমি। সিল্ড কথাটির অর্থ হচ্ছে তোমার প্রাচীন। তাহলে দেখো মহাদেশীয় মালভূমি কোনটাকে বলছে, বিস্তীর্ণ মহাদেশীয় অংশ জুড়ে প্রাচীন শিলায় গঠিত মালভূমিকে প্রাচীন শিলায় গঠিত, দেখো প্রাচীন কথাটা কিন্তু তোমাদের লিখতে হবে, গঠিত মালভূমিকে মহাদেশীয় মালভূমি বলে। সৃষ্টির কারণ কি, পাত সংস্থান তত্ত্ব অনুসারে পাত সঞ্চালনের ফলে পৃথিবীর প্রাচীন ভূখণ্ড আঙ্গারাল্যান্ড এবং গন্ডোয়াল্যান্ড ফেটে গিয়ে বিচ্ছিন্ন হয়ে মালভূমির মহাদেশীয় মালভূমি গঠিত হয়েছে। বৈশিষ্ট্য কি, 1 নম্বর হচ্ছে মহাদেশীয় মালভূমি প্রাচীন ভূখণ্ডের অংশ, 2 হচ্ছে এগুলি প্রাচীন শিলায় গঠিত তাই একে সিল মালভূমি বলা হয়, 3 হচ্ছে এই প্রাচীন শিলা অত্যন্ত কঠিন এবং সহজে ক্ষয় হয় না, 4 নম্বর হচ্ছে মালভূমির পৃষ্ঠদেশ বা উপরিভাগ তরঙ্গায়িত, 5 হচ্ছে এগুলি খনিজ সম্পদে সমৃদ্ধ। উদাহরণ কি বলছে, গন্ডোয়ানাল্যান্ড বিচ্ছিন্ন হয়ে সৃষ্টি হয়েছে দাক্ষিণাত্য মালভূমি, আরবীয় মালভূমি, আফ্রিকান মালভূমি, ব্রাজিল মালভূমি, পশ্চিম অস্ট্রেলিয়া মালভূমি প্রভৃতি। অন্যান্য মালভূমির মধ্যে রয়েছে কানাডিয়ান সিল্ড, সাইবেরিয়ান মালভূমি, বাল্টিক মালভূমি প্রভৃতি। তাহলে এটা গেল তোমার মহাদেশীয় মালভূমির তোমার সৃষ্টির কারণ এবং বৈশিষ্ট্য। এরপর দেখো আমাদের যে প্রশ্নটা করতে হবে সেটা হচ্ছে যে সব সিল্ড মালভূমি হলেও সব মালভূমি কিন্তু সিল্ড নয়, এটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। যেহেতু এই সিল্ড কথাটা এর সঙ্গে যুক্ত আছে, তাহলে সিল্ড কথাটির অর্থ হচ্ছে প্রাচীন। তাহলে দেখো প্রত্যেকটি সিল্ড অঞ্চলে মালভূমি, কিন্তু প্রতিটি মালভূমি সিল্ড নয়, অর্থাৎ মালভূমি মানে যে প্রাচীন হবে তার কোনো মানে নেই, কিন্তু যেটা প্রাচীন সেটা কিন্তু মালভূমি হবে, এই কথাটা এখানে বলতে চাইছে। সিল্ড শব্দের অর্থ বর্ম বা ঢাল, ও পৃথিবীর অতি প্রাচীন মালভূমি যেগুলি বর্মের মতো খুব কঠিন শিলায় গঠিত সেগুলিকে সিল্ড বলে, অর্থাৎ প্রাচীন শিলায় গঠিত মালভূমিগুলি সিল্ড নামে পরিচিত। কিন্তু যে সমস্ত মালভূমি প্রাচীন শিলায় গঠিত নয়, পরবর্তী পর্যায়ে ভূ আলোড়ন বা সঞ্চয় কাজ বা ক্ষয়ের ফলে সৃষ্টি হয়েছে, সেগুলি সিল্ড নয়। সুতরাং বলা যায় প্রত্যেকটি সিল্ড অঞ্চল মালভূমি হলেও প্রতিটি মালভূমি কিন্তু সিল্ড অঞ্চল নয়। উদাহরণ হচ্ছে কানাডিয়ান সিল্ড, সাইবেরিয়ান সিল্ড, কিন্তু পামির তিব্বত মালভূমি কিন্তু সিল্ড অঞ্চল নয়। তাহলে এটা গেল তোমার মালভূমির সিল্ড অঞ্চল এর ব্যাখ্যা। এরপর দেখো আছে ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলে কেন। তাহলে ভারতের যে সমস্ত খনিজগুলো পাওয়া যায় তার কিন্তু সিংহভাগ যেহেতু তোমার ওই ছোটনাগপুর মালভূমি অঞ্চলে পাওয়া যাচ্ছে, তাই তোমার ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলে। দেখো ভারতের অন্যতম শ্রেষ্ঠ খনিজ সম্পদে সমৃদ্ধ অঞ্চল হলো ছোটনাগপুর মালভূমি। এখানকার আর্কিয়ান এবং টার্সিয়ারি যুগের শিলাস্তরে প্রচুর পরিমাণে বিভিন্ন খনিজ সম্পদ রয়েছে, যার পরিমাণ ভারতের মোট সঞ্চিত খনিজ সম্পদের প্রায় 40%। খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস ছাড়া প্রায় সমস্ত ধরনের খনিজ সম্পদ যেমন কয়লা, অভ্র, তামা, বক্সাইড, আকরিক লোহা, গ্রাফাইট, চুনাপাথর, ম্যাঙ্গানিজ, ইউরেনিয়াম, ডলোমাইট, সীসা, ক্রোমাইট, চীনামাটি, ফেলসপার, ফায়ার ক্লে, অ্যামাটাইট, কাইনাইট প্রভৃতি যথেষ্ট পরিমাণে ছোটনাগপুর অঞ্চলে পাওয়া যায়। এর মধ্যে ভারতের মোট সঞ্চয়ের প্রায় 70% কয়লা, 95% তামা, 52% অভ্র, 50% বক্সাইড এই অঞ্চলে সঞ্চিত আছে, এবং ভারতের মোট উৎপাদনের প্রায় 40% কয়লা, 90% অভ্র, 50% তামা এবং 30% বক্সাইড, 34% গ্রাফাইট, 15% আকরিক লোহা এই অঞ্চল থেকে উত্তোলিত হয়। এই কারণেই ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলে। তাহলে এটা গেল তোমার ভারতের খনিজ ভাণ্ডার। এরপরে তাহলে দেখো এটার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের মালভূমি অঞ্চলটা শেষ হলো। তা দেখো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও এটা দেখার সুযোগ পায়, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।